সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া ইংরেজি প্রিপোজিশনের সঙ্গে বাংলা বিভক্তি বা অনুসর্গের ব্যবহারগত একটা মিল আছে। তাই আমরা যদি ইংরেজি প্রিপোজিশনের সঙ্গে বাংলা বিভক্তি বা অনুসর্গের সম্পর্ককে সঠিকভাবে না বুঝি, তাহলে প্রিপোজিশন সম্পর্কে আমাদের সঠিক ধারণা তৈরি হবে না। তাই আজকে আমরা ইংরেজি প্রিপোজিশনের সঙ্গে বাংলা বিভক্তি বা অনুসর্গের যে সম্পর্কটা আছে, সেই ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা করব। তবে বাংলা বিভক্তি বা অনুসর্গের সঙ্গে বাংলা কারকেরও একটা বিশেষ সম্পর্ক আছে। তাই বাংলা বিভক্তি বা অনুসর্গের আলোচনা করার আগে আমরা বাংলা কারক নিয়েও আলোচনা করব, যাতে করে আমরা কারক, তার সঙ্গে বিভক্তি অনুসর্গের সম্পর্ক এবং এই কারক বিভক্তির সঙ্গে ইংরেজি প্রিপোজিশনের কি ব্যবহারগত মিল সেটা খুঁজে বার করব। এতে বাংলায় যাদের কারক বিভক্তি সম্পর্কে একটু আধটু কোনো সমস্যাও আছে, সেই সমস্যা আশা করি আর থাকবে না। প্রথমে আমরা কারক ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখো, কারক, যার ইংরেজি নাম কেস, যারা এই কেস সম্পর্কে জানতে চাও, আমি নাউনের কেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে সার্চ করো, তাহলেই ইংরেজি যে কেস, মানে যাকে বাংলায় কারক বলছি, সেই কেস সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবে। এবারে দেখো, কারক, বাংলায় কারক কাকে বলে? কারক হলো ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য নামপদের যে সম্পর্ক, তাকেই বাংলায় কারক বলে। ক্রিয়াপদ বলতে এখানে কিন্তু সমাপিকা ক্রিয়ার কথাই বলা হচ্ছে, অসমাপিকা ক্রিয়ার কথা নয়। সমাপিকা ক্রিয়া মানে ইংরেজিতে যাদের আমরা ফাইনাইট ভার্ব বলি। তাহলে বাক্যের সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্বের সঙ্গে বাক্যের অন্য নামপদ, নামপদ মানে বিশেষ্যপদ, বিশেষ্যপদ মানে ইংরেজিতে যাদেরকে আমরা নাউন বলি, সেই নাউনের যে সম্পর্ক, সেটাই কারক। বাংলায় এই কারক 6 রকমের হয়: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপদানকারক, অধিকরণকারক আর নিমিত্তকারক। এই যে 6 প্রকারের কারক, এগুলোর সঙ্গে, এগুলো মানে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্য নামপদের সম্পর্ক। কিন্তু বাক্যের সমস্ত নামপদের সঙ্গে কি ক্রিয়ার সম্পর্ক থাকে? না। যাদের সঙ্গে সম্পর্ক থাকে না তাদেরকে বলে অকারক। এই অকারক পদও আছে, তার মধ্যে সম্বন্ধ পদ। সেই সম্বন্ধ পদ যার সঙ্গে কিন্তু, যার ব্যবহারের সঙ্গে ইংরেজি প্রিপোজিশনের ব্যবহারের একটা মিল আছে। আরও সম্বন্ধ পদ একটা আছে, সেটা হচ্ছে সম্বোধন পদ যাকে বলে, এটাও একটা অকারক পদ। তাহলে অকারক দুটো হয়, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। আমরা যেহেতু প্রিপোজিশনের সঙ্গে সম্পর্ক দেখছি, তাই আমাদের এখানে সম্বন্ধ পদটা আলোচ্য বিষয়। আর যেহেতু সম্বোধন পদের সঙ্গে সরাসরি কোনো বিভক্তি বা অনুসর্গের সম্পর্ক থাকে না, তাই আমরা এক্ষেত্রে প্রিপোজিশনকেও সম্বন্ধ পদের আলোচনা আনব না। ওকে, চলো আমরা এবার বিষয়টা আমরা একটা বাক্যে উদাহরণের মধ্যে বোঝার চেষ্টা করি। দেখো, আমি এখানে একটা উদাহরণ লিখেছি, উদাহরণ বাক্য, যেখানে যে বাক্যটা দিয়ে আমরা সমস্ত কারকগুলোকে চিনে নেব। দেখো, আমি প্রথমে বলেছি কি, যে বাক্যের সমাপিকা ক্রিয়া অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক, এবং অবশ্যই সেটা সমাপিকা ক্রিয়া। দেখো, আমাকে আগে খুঁজতে হবে যে বাক্যের সমাপিকা ক্রিয়া কোনটা।
আমি লিখেছি প্রকাশবাবু রোজ সকালে ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল ডাল দান করতেন। এখানে দান করতেন সমাপিকা ক্রিয়া। এবার এই ক্রিয়াকে আমরা বিভিন্ন প্রশ্ন করলে বিভিন্ন সম্পর্ক খুঁজে পাবো এবং সেই সম্পর্ক অনুযায়ী সেই কারক হবে, অর্থাৎ সেরকম নাম আমরা দেব। যেমন দেখো, দান করতেন, আমি যদি প্রশ্ন করি কে দিয়ে, তাহলে যে উত্তরটা পাবো সেটা কর্তৃকারক। অর্থাৎ কর্তৃকারক কী করে পাই না, সমাপিকা ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় সেটাই কর্তৃকারক। বোঝা গেল? এভাবেই সব কারকগুলো আসে। তাহলে দান করতেন, কে দান করতেন? প্রকাশবাবু। প্রকাশবাবু হচ্ছে কর্তৃকারক, বাক্যের কর্তাও আমরা দেখছি তাই। ওকে, এবারে কর্ম কি দিয়ে প্রশ্ন করো, এই একই সমাপিকা ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করো, কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটা হবে কর্মকারক। অর্থাৎ কি দান করতেন? চাল ডাল, তাহলে চাল ডাল হচ্ছে কর্মকারক। ওকে, করণকারক, কিসের দ্বারা, কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় করণকারক। তাহলে কি দিয়ে বা কিসের দ্বারা, কি দিয়ে দান করতেন? দেখো, নিজ হাতে, ঠিক আছে, অর্থাৎ নিজের হাত দিয়ে দান করতেন, তাহলে নিজ হাতে হচ্ছে করণকারক। ওকে, এবারে দেখো নিমিত্ত, কিসের জন্য, কিসের জন্য দিয়ে প্রশ্ন করো, উত্তরটা হবে নিমিত্তকারক। তাহলে কিসের জন্য বা কাদের জন্য বা কাদের উদ্দেশ্যে, এই প্রশ্ন উত্তরই হবে নিমিত্তকারক। তাহলে দান করতেন কাদের উদ্দেশ্যে দান করতেন? গরিবদের, তাহলে গরিবদের হচ্ছে নিমিত্তকারক। ওকে, এবার হচ্ছে কোথা থেকে, কোথা থেকে দিয়ে প্রশ্ন করো, উত্তরটা হবে অবদানকারক। জিজ্ঞেস করো কোথা থেকে দান করতেন? ভাড়ার থেকে, তাহলে ভাড়ার হচ্ছে যে অবদানকারক। বোঝা গেল? এবারে কোথায় বা কখন এই জাতীয় প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে অধিকরণকারক, অর্থাৎ ক্রিয়ার আধারকে বোঝায়। যাই হোক, তাহলে কোথায় কখন, ওকে প্রশ্ন করো যে কখন দান করতেন, ও উত্তর দেবে রোজ সকালে। রোজ সকালে অধিকরণকারক। তাহলে আমরা 6টা কারক পেয়ে গেলাম। এবং যারা কারক সম্বন্ধে যাদের সমস্যা আছে তারা এইভাবে চেষ্টা করবে, দেখবে তোমরা পেরে যাবে। প্রথমেই আগে সমাপিকা ক্রিয়াটা খুঁজবে বাক্যের এবং তাকে প্রশ্ন করবে। যে প্রশ্ন কে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা কর্তৃকারক, কি দিয়ে কর্মকারক, কিসের দ্বারা করণকারক, এরকম করে। ওকে, এইভাবে কারক পেয়ে যাবে। যাক, তাহলে আমরা কারকটা বুঝলাম। এবারে আসি, তাহলে আমরা এখানে দেখেছি, দেখো সমস্ত পদের সঙ্গেই সমাপিকা ক্রিয়ার একটা সম্পর্ক আছে। হলো, কোনো পদ নেই এরকম যার সঙ্গে সমাপিকা ক্রিয়ার সম্বন্ধ নেই। এবারে সমাপিকা ক্রিয়ার অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যদি কোনো পদের সম্পর্ক না থাকে, আমি বলেছি সেটা সম্বন্ধ পদ। তাহলে এর সঙ্গে কার সম্পর্ক থাকে? এর সঙ্গে অন্য কোনো নাম পদের, মানে অন্য কোনো নাউনের সম্পর্ক থাকে, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। বোঝা গেল? এবারে আরেকটা অকারক, এই জন্য এদেরকে অকারক বলে, যেহেতু ক্রিয়াপদের সঙ্গে এদের সম্পর্ক থাকে না তাই একে অকারক বলে। আরেকটা অকারক পদ আমি কি বললাম? সম্বোধন পদ। সেটা কিন্তু সম্বোধন পদের সঙ্গে প্রিপোজিশনের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? অর্থাৎ আমরা ইংরেজিতে যাকে ইন্টারজেকশন বলি, ইন্টারজেকশনের সঙ্গে প্রিপোজিশনের কোনো সম্পর্ক থাকে না, কারণ আমরা তো জানি ইন্টারজেকশন যখন আমরা পড়েছি যে ইন্টারজেকশনকে কেউ মডিফাই করতে পারে না, তাই তো? তাহলে ইন্টারজেকশনের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না প্রিপোজিশনের। তাই আমরা এখানে প্রিপোজিশনের আলোচনায় সম্বোধন পদকে আনিনি, আর সম্বন্ধ পদ এটাকে এনেছি। এটা অকারক হলেও এর সঙ্গে প্রিপোজিশনের সম্পর্ক আছে তাই, এবং এর শুধু সঙ্গে নয়, এর যে বিভক্তি আছে তার সঙ্গে প্রিপোজিশনের সম্পর্ক আছে, তাই আমরা এই অকারক হলেও একে এনেছি, ঠিক আছে? কারণ আমাদের আলোচনা প্রিপোজিশন ও বিভক্তি বা অনুসর্গের সঙ্গে সম্পর্ক এই নিয়ে। তা যাক, আমরা কারক বুঝলাম। এবারে আমরা আসি বিভক্তি অনুসর্গ নিয়ে। বিভক্তি যার বাংলা মানে হচ্ছে ভাগ করা, ঠিক আছে, বিভক্ত করা। এবার বিভক্তি, ধরো আমি লিখলাম একটা বাক্য যে রতন
নবম শ্রেণীতে পড়ে, সাপোজ শ্রেণীতে পড়ে, এটা একটা বাক্য। বিভক্তি কাকে বলে? কোনো শব্দের সঙ্গে যা যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। তাহলে কোনো শব্দের শেষে যুক্ত হয়, হয়ে কি করে শব্দটাকে পদ তৈরি করে। এবার দেখো এখানে রতন একটা শব্দ, নবম একটা শব্দ, শ্রেণী একটা শব্দ, পরে একটা শব্দ, পড়া একটা শব্দ। আমি যদি এখানে সাপোজ শ্রেণী লিখতাম, মানে মূল শব্দটাকে লিখতাম, তাহলে এই বাক্যটা কোনো অর্থবোধক হতো কি? অর্থাৎ বাক্য হতো কি? দেখো, রতন নবম শ্রেণী পড়ে, হতো না। কিন্তু যা এর সঙ্গে একটা তে যোগ করে দিলাম, এটা কি হয়ে গেল? শ্রেণী শব্দটা অমনি সঙ্গে সঙ্গে একটা পদ হয়ে গেল, বাক্যের একটা পদ হয়ে গেল এবং বাক্যের অর্থ সম্পূর্ণ করলো। দেখো এই তে, এটাই হচ্ছে বিভক্তি। ঠিক আছে, অর্থাৎ বিভক্তি কী হলো না, কোনো শব্দের শেষে বসে, ধাতুর শেষেও বসতে পারে, কিন্তু আমাদের আলোচনাটা তো ইংরেজি, সুতরাং আমরা শব্দ দিয়েই বলছি, তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো। তা যাক, তাহলে শব্দের শেষে যোগ হয়ে যা শব্দকে পদে পরিণত করে তাই হচ্ছে বিভক্তি। এবারে আসি অনুসর্গ। অনুসর্গ কী জিনিস না, ধরো আমি বললাম গাছ থেকে পাতা পড়ে, ধরো গাছ থেকে পাতা পড়ে, ঠিক আছে। তাহলে এখানে অনুসর্গ হচ্ছে যেটা কোনো শব্দের পরে বসে সেই শব্দকে পদে পরিণত করে, একই কথা। কিন্তু অনুসর্গ কখনো বিভক্তির মতো একদম শব্দের সঙ্গে জুড়ে থাকে না। অনুসর্গ মানে সে কিন্তু স্বাধীনভাবে আলাদা বসে, এবং অনু মানে পশ্চাৎ, পেছনে, অর্থাৎ সাধারণত পরেই বসে, এই জন্য একে পরাসর্গও বলে। তা যাই হোক, এখানে দেখো এই গাছ থেকে, আমরা যদি বলতাম গাছ পাতা পড়ে, থেকেটা না বলতাম তাহলে কোনো অর্থই হতো না। এই থেকেটা কি করছে, এদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। এই থেকে এটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ আর বিভক্তি মানে পার্থক্য কি না, অনুসর্গ দেখো আলাদা স্বাধীনভাবে বসেছে, আর বিভক্তি হলে এর সঙ্গে বসতো, ঠিক আছে, যেটা এখানে হয়েছে শ্রেণীর সঙ্গে, শ্রেণীতে। ক্লিয়ার? তাহলে আমরা অনুসর্গ দেখলাম, বিভক্তি দেখলাম, তাই তো। এরকম অনুসর্গ দেখো, বিভক্তি এরকম কতগুলো আছে, প্রধানত 6টা বিভক্তি হয়, অর্থাৎ এ, কে, রে, তে, এর, এরকম। এছাড়াও আছে শূন্য বিভক্তি, ঠিক আছে। এই শূন্য বিভক্তিকে কেউ আবার অবিভক্তি বলে, আবার অনেকে বলতে চায় না, যাক আমরা শূন্য বিভক্তি বলবো, এরকম আছে। আর অনুসর্গ হচ্ছে দেখবে থেকে, চেয়ে, দ্বারা, দিয়া, জন্য ইত্যাদি, এগুলো হচ্ছে যে অনুসর্গ, ঠিক আছে। এসব অব্যয়গুলো দেখবে শব্দ থেকে ছেড়ে বসে, প্রধানত শব্দের পরেই বসে, তাই একে পরসর্গ বা অনুসর্গ বলে। অনেক সময় সামনেও বসতে পারে, কিন্তু বিভক্তি সবসময় শেষেই বসে। যাক গেল, তাহলে কারক, বিভক্তি, অনুসর্গ বুঝলাম। এবার এদের সঙ্গে প্রিপোজিশনের সম্পর্কে আসি। দেখো আমি লিখেছি কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়, শূন্য মানে কোনো বিভক্তি নয়, ঠিক আছে। যেমন দেখো এখানে প্রকাশবাবু, প্রকাশবাবুর সঙ্গে আর কিছু যোগ আছে? প্রকাশবাবুই তো মূল শব্দ। রতন এটাই মূল শব্দ, ঠিক আছে, এর সঙ্গে কোনো এ, রে, কে এসব কিচ্ছু যোগ নেই, তাহলে এই জন্য একে আমরা বলবো শূন্য বিভক্তি। সেরকম কর্তৃকারকে শূন্য বিভক্তি। এবারে এই জন্য যেহেতু শূন্য বিভক্তি মানে কোনো বিভক্তি থাকে না, ইংরেজিতেও দেখো প্রিপোজিশনেও কোনো প্রিপোজিশন বসে না, কর্তা একদম একা বসে। যেমন তিয়া ইজ আ গুড গার্ল, দেখো তিয়া এর সঙ্গে কোনো প্রিপোজিশন নেই, বোঝা গেল। তাহলে কর্তায় শূন্য বিভক্তি, আমরা যেমন কারক বিভক্তি এতে গিয়ে দেখেছি, ঠিক বাংলার মতো ইংরেজিতেও দেখো যে সেন্টেন্সের যে সাবজেক্ট কিন্তু কোনো এর সঙ্গে লিঙ্ক তৈরি করেনি কোনো প্রিপোজিশনের সঙ্গে, অর্থাৎ এর সঙ্গে কোনো প্রিপোজিশন বসে না, বোঝা গেল। ওকে, তুমি ভার্বটাকে জিজ্ঞেস করো, এটা ভার্ব ইজ, ওকে জিজ্ঞেস করো কে হয়, এই যে প্রশ্ন কে হয়, ও বলছে তিয়া, ঠিক আছে, অর্থাৎ এটাই সাবজেক্ট আমরা জানি, এবং বাংলা অনুযায়ী এটাই কর্তা, তাই তো কর্তৃকারক হয়েছে। ওকে, যাক এটা গেল। তাহলে আমরা দেখলাম এখানে প্রিপোজিশন নেই, যেটা বাংলায় আমরা বলছি শূন্য বিভক্তি। আচ্ছা, এবারে দেখো পরেরটা,
টু আমরা কোথায় বসাই? দেখো টু বিভক্তি, বাংলা বিভক্তিতে কে, রে বা কোনো কারোর প্রতি বা দিকে বোঝাতে আমরা কে, রে, দিকে এই বোঝাতে আমরা প্রিপোজিশন টুকে বসাই। এই টু যেমনভাবে ইংরেজিতে প্রিপোজিশন হিসেবে বসে, বাংলায় ঠিক কে, রে, প্রতি বা দিকে এরা একইভাবে এই অনুসর্গগুলোই ব্যবহার হয়। ঠিক আছে, দেখো কীরকম, দ্য বয়েজ গো টু স্কুল, এখানে দেখো ছেলেরা স্কুলে যায়, মানে স্কুলের দিকে যায়, এই যে প্রতি বা দিকে অর্থাৎ স্কুলের দিকে যায়, এই দিকে বোঝাতে আমরা বাংলায় প্রতি বা কে, রে এইসব বসাই, আর ইংরেজিতে একইভাবে টু বসে। ঠিক আছে, এবং আমি বলছিলাম যে এগুলো কি হয়, নামপদের সঙ্গে বসে থাকে। এখানেও নামপদ মানে স্কুল, নামপদ মানে আমি বলছিলাম প্রথমেই নাউন বা বিশেষ্য, দেখো স্কুলের সঙ্গে লিঙ্ক তৈরি হচ্ছে, তাই তো, তাহলে এই টু বসে। আবার দেখো আমরা বাংলায় বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক যে বসাই, ইংরেজিতে সেই বিভক্তিগুলোর অর্থ প্রকাশ করে কি বাই, উইথ, এই দুটো প্রিপোজিশন। কিভাবে? বাই কোনো ব্যক্তির ক্ষেত্রে বসে আর উইথ কোনো বস্তুর ক্ষেত্রে বসে। ওকে, কীরকম দেখো, দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, তাহলে পুলিশের দ্বারা ধরা পড়েছিল চোরটা, তাই তো এইটা, তাহলে এখানে দেখো দ্বারা। ঠিক আছে, আমরা যেমন এখানে দেখলাম নিজে হাতের দ্বারা সে দান করে, ঠিক আছে, কিসের দ্বারা, তাহলে সেই দ্বারা দিয়া কর্তৃক অর্থে বাই আমরা বসাচ্ছি, এবং ইংরেজিতে কি হয়, ব্যক্তির ক্ষেত্রে বাই আর বস্তুর ক্ষেত্রে উইথ। একইভাবে রিমা রোড দ্য লেটার উইথ আ পেন, এখানে পেন বস্তু, তাহলে পেন দিয়ে লিখেছিল, তাই তো, তাহলে দিয়ে বা দ্বারা বোঝাতে আমরা বাই বা উইথ বসাই। একদম এই অর্থগুলোই প্রকাশ করে দ্বারা দিয়া কর্তৃক বিভক্তি। ঠিক আছে, যারা করণ কারকে আসে। ওকে, এবারে দেখো ফর, যার বিভক্তির জন্য। ঠিক আছে, আমরা জন্য বা নিমিত্ত এই জাতীয় বিভক্তি যেখানে ব্যবহার করি ইংরেজিতে ঠিক সে জায়গায় ফরকে বসাই। ঠিক আছে, যেমন আই অ্যাম ওয়েটিং ফর মাই স্টুডেন্টস, আমি আমার স্টুডেন্টদের জন্য অপেক্ষা করছি, তাহলে স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তাহলে জন্য কে বোঝাচ্ছে, কোন প্রিপোজিশন না ফর, তাই তো। দেখো এবারে হইতে, থেকে, চেয়ে এই জাতীয় বিভক্তি বা অনুসর্গগুলো ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, ফ্রম বা দেন। থেকে বলতে ফ্রম আর চেয়ে বলতে দেন। ফ্রম, দেখো দ্য ম্যাঙ্গো ফেল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে আম ঝরে পড়েছে, তাহলে গাছ থেকে, এই যে থেকে বোঝাতে অপাদান কারক, এই যে ভাড়ার থেকে অপাদান কারক আমি বলছিলাম, তাহলে থেকে বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি, ফ্রম। ঠিক আছে, আবার দেখো চেয়ে, যেখানে তুলনা করি সেরকম, আই উইল গিভ ইউ মোর দ্যান 20 রুপিস, মানে 20 টাকার চেয়েও বেশি, এই চেয়ে বোঝাতে আমরা দেন ব্যবহার করি। এই দেনটাও হচ্ছে, দেনটা প্রিপোজিশন, এবং আমাদের বাংলায় ওই দেনের পরিবর্তে আমরা চেয়ে এই অনুসর্গকে বসাই। ঠিক আছে, এবং এটা কারক হিসেবে অপাদান কারক। ক্লিয়ার? এরপরে আসি, আমরা প্রিপোজিশন ইন অ্যাট ব্যবহার করি বাংলায়, ঠিক ইন অ্যাট কোথায় বসে না, এ, অন্তস্থ, তে, এই জাতীয় বিভক্তি বা বিভক্তির ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো সব বিভক্তির ক্ষেত্রে। এবারে কীরকমভাবে দেখো, হি লিভস ইন ঢাকা, বড় জায়গার আগে আমরা ইন বসাই, তাহলে ঢাকাতে সে থাকে। আই লিভ এট ঝিকরা, আমি ঝিকিরাতে থাকি, বা আমি ঝিকিরায় থাকি, এই অন্তস্থ। ঠিক আছে, তাহলে ওই যে বড় জায়গার আগে ইন, ছোটো জায়গার আগে অ্যাট। ঠিক আছে, এগুলো অন্তস্থ বা তে বোঝাতে আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করি, অন্তস্থ বা তে বাংলায় বোঝাতে আমরা প্রিপোজিশন হিসাবে ইন বা অ্যাট ব্যবহার করি। আমরা দেখলাম, তাহলে মিল তো আমরা খুঁজে পাচ্ছি, তাই না? এবারে দেখো সম্বন্ধ পদ, যেটাকে আমি বলছিলাম অকারক। ঠিক আছে, যার সঙ্গে ক্রিয়ার লিঙ্ক থাকে না, থাকে অন্য একটা নামপদের সঙ্গে লিঙ্ক, তা যাই হোক, সেখানে আমরা বাংলায় র বা এর এই বিভক্তি
যেখানে যেখানে ব্যবহার করি সেই জায়গায় আমরা প্রিপোজিশন অফকে ব্যবহার করি। ঠিক আছে, অফের বাংলায় হচ্ছে এর। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে এবার ব্যাপারটা দেখাই, দিস ইজ দ্য বুক অফ কৃষ্ণা। ঠিক আছে, তাহলে কৃষ্ণার, বোঝা গেল? এই যে কৃষ্ণার, দেখো কেমন অকারক, বাংলায় সম্বন্ধ পদ আমি বলছিলাম যার ডাইরেক্ট ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নেই। দেখো এই ইজ ক্রিয়ার সঙ্গে এই কৃষ্ণার কোনো সম্পর্ক ডাইরেক্ট নেই। আমি যদি এই কৃষ্ণা অফ কৃষ্ণা বাদ দিয়েও দিই তাহলে এটা সেন্টেন্স থাকবে, বোঝা গেল? অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে এর ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। তুমি কোনো প্রশ্ন ক্রিয়াকে করলেও যে কোনো প্রশ্ন করতে পারো, কোনো প্রশ্নেই উত্তর কৃষ্ণা আসবে না। এর বাইরেও গিয়ে যদি তুমি কোনো প্রশ্ন করো তাতেও কৃষ্ণা আসবে না। এই জন্য এটা সঙ্গে ডাইরেক্ট যেহেতু সম্পর্ক থাকে না, ইংরেজির ক্ষেত্রে বলছি, বাংলার ক্ষেত্রে বলছি কিন্তু, তাই একে অকারক বলে। ঠিক আছে, তাহলে আমরা সম্বন্ধ পদে কোন বিভক্তি ব্যবহার করি? র বা এর। সেই র বা এর আমাদের ইংরেজিতে কোন প্রিপোজিশন? আমরা তার জায়গায় বসাই অফ। তাহলে অফ কৃষ্ণা আমরা দেখলাম।